আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে। তো ক্লাস 9-10 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু এর পার্ট 2 নিয়ে আজকে আলোচনা হবে। এর আগের ক্লাসটাতে অর্থাৎ পার্ট 1 এ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়েছিলাম। উদ্ভিদ এবং প্রাণী কোষের বেশ কয়েকটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণু সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ক্লাসটাতে আমরা আরও যে অঙ্গাণুগুলো আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সেই অঙ্গাণুগুলো সম্পর্কে জানবো এবং কিছুটা ডিটেলসে জানবো, কারণ তোমাদের বইয়ে মাত্র 5-6 লাইন করে লেখা আছে এক একটা অঙ্গাণু সম্পর্কে। তো আমরা সেই অংশটুকু তো পড়বই, পাশাপাশি এক্সট্রা কিছু কিছু ইনফরমেশন পড়বো যেগুলো তোমাদের জন্য আসলে কাজে লাগবে। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহিয়া ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই যে অঙ্গাণুটা আমরা পড়বো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নামের মধ্যে আছে দেখো রেটি, নামের মধ্যে আছে রেটি। বায়োলজিতে এই রেটি কথাটা যেই জায়গাতে দেখবা, এই রেটি কথাটার অর্থ মাথায় রাখবা। রেটি মানে হচ্ছে জাল এবং এন্ডো মানে হচ্ছে ভেতরে। তাহলে প্লাজমিক মানে হচ্ছে প্রোটোপ্লাজম ধরতে পারো। তাহলে প্রোটোপ্লাজমের ভেতরে জালের মতো যে অংশটা, যে অঙ্গাণুটা, সেটাকে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু ওপরের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ না, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এখানে গোলাকার যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসে একটু পরে আমরা নিউক্লিয়াস পড়বো। তো নিউক্লিয়াসে বিভিন্ন ধরনের অনেক রন্ধ্র থাকে, তাই না? তো এগুলোকে আমরা বলতে পারি নিউক্লিয়ার রন্ধ্র। এবং নিউক্লিয়ার এনভেলপ হচ্ছে যে পর্দাটা চারদিকে যে গোলাকার অংশটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এবং এই নিউক্লিয়াসের ঠিক পাশেই এইখানে তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি সংক্ষেপে এইভাবে বলতে পারি ইআর। ইআর ইআর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দুই ধরনের হয়। এটা মোট দুই ধরনের হয়। একটাকে আমি বলতে পারি আর ইআর এবং আরেকটাকে আমি বলতে পারি এস ইআর। একটা আর ইআর, আরেকটা হচ্ছে এস ইআর। তো এখানে আর মান হচ্ছে রাফ। আর মানে কি ভাইয়া? আর কথাটার অর্থ হচ্ছে রাফ। রাফ মানে কি? রাফ মানে হচ্ছে অমসৃণ। আর এখানে এস মানে হচ্ছে স্মুথ। স্মুথ। আর স্মুথ মানে কি ভাইয়া? স্মুথ মানে হচ্ছে মসৃণ। তাহলে বুঝতে পারতেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অমসৃণ এবং আরেকটা হচ্ছে মসৃণ, রাইট? তাহলে তাহলে ভাইয়া আমরা দুই ধরনের পাচ্ছি। একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম। এবং আরেকটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ধরে নাও এই বোর্ড বা এই যে নিচে যে টাইলস আছে, এখানে এই টাইলসটা ধরে নাও যে অনেক মসৃণ। এই মসৃণের উপরে যদি আমি কিছু বালির কণা ছিটাই দিই বা কোনো কিছু যদি আমি ছিটাই দিই, সেই ক্ষেত্রে কি ওই জায়গাটা অমসৃণ হয়ে যাবে। তাহলে কোনো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ধরে নাও কোনো কিছু আমি যদি যুক্ত করে দিই, ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমি যদি কোনো দানাদার পদার্থ যুক্ত করে দিই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানাদার পদার্থটা লেগে থাকে সেটাকে বলা হয় রাইবোজোম। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় ভাইয়া রাইবোজোম। তাহলে এই যে রাইবোজোম কথাটা অনেক জায়গাতে আসতেছে, অনেক অঙ্গাণু পড়ার সময় রাইবোজোম বিষয়টা আসতেছে। তো রাইবোজোম নিয়ে গত ক্লাসে কিছু আলোচনা হয়েছে, এই ক্লাসে আরো অনেক বিস্তারিত পড়ব। তাহলে এসিআর বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে কিন্তু কোনো দানাদার পদার্থ নাই। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো ভাইয়া
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ বেশ কয়েকটা আছে, আমরা একটু পরে পড়বো আমরা, বেশ কয়েকটা কাজ আছে। কিন্তু তুমি এতটুকু অন্তত ক্লিয়ার, রাইবোজোম, এটা গত ক্লাসে আমি বলেছি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাহলে আমি বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কিন্তু প্রোটিন তৈরি করতে পারে, এই কথাটা আমরা বলতে পারি, তাই না? তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কিন্তু প্রোটিন তৈরি করতে পারে ভাইয়া, এ কিন্তু প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে যদি বলা হয় যে কোনটা প্রোটিন তৈরি করতে পারে, সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা যদি আমরা একটু দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা এখানে দেখো, এই যে প্যাঁচানো সুতার মতো, নলের মতো, হ্যাঁ জালের মতো, নলের মতো যে অংশটি, এই যে দেখো তো, এটা মনে হচ্ছে না যে একটা নল, ভেতরে একটা নলের মতো অংশ দেখতে পাচ্ছ না? তাহলে এই নলের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গায়ে এই যে দেখো পুতির দানার মতো কিছু অংশ লেগে আছে, তাহলে এইগুলো আসলে কি? এইগুলো আসলে রাইবোজোম। তাহলে এই যে যেই জায়গাগুলোতে তুমি দানাদার পদার্থ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এই পাশে দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলাকে বলা হচ্ছে স্মুথ, কারণ এর গায়ে কোনো কিছুই তুমি দেখতে পাচ্ছ না আসলে। তাহলে ওদের গায়ে যেহেতু কোনো কিছুই দেখতে পাচ্ছ না, ওইটা হচ্ছে স্মুথ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আসলে উদ্ভিদ এবং প্রাণী কোষে দুই জায়গাতে বিদ্যমান, এবং এটা আমরা দেখেছি একটু আগে যে এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা প্রোটিন তৈরি করে। আরো একটা বিষয় তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাইলে বুঝতে পারবা, এর ভেতরে মনে হচ্ছে না যে নলের মতো, এই যে নলের মতো মনে হচ্ছে না, হ্যাঁ যে ফাঁকা জায়গা আছে, তাহলে নলের কাজ কি বলতো? নলের কাজ হচ্ছে নলের কাজ হচ্ছে এর ভেতরে, যেমন আমরা নল কোন কাজে ব্যবহৃত, পানি পরিবহন করার জন্য নল ব্যবহার করি, তাই না? তাহলে এটাও যেহেতু নলের মতো কিছুটা বা জালের মতো, এর মধ্যে দিয়ে কোন একটা উপাদান চলাচল করতে পারে। ধরে নাও ধরে নাও এইটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এই কোষ থেকে এই কোষে কোন একটা উপাদান আসতে হবে, কোন দিক দিয়ে আসবে? একটা নল লাগবে না, তাই না? তাহলে এখানে ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অনেক সময় প্লাজমা মেমব্রেনের সাথেও থাকতে পারে। তো প্লাজমা মেমব্রেনের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই কোষ থেকে নলের মধ্যে দিয়ে এই কোষে কোনো কিছু একটা পরিবহন করতে পারে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে কাজগুলো আরেকটু পরে ভালো করে দেখো। এর আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, আর যেহেতু রাইবোজোম লেগে থাকে তার মানে কি এটা প্রোটিন সংশ্লেষের সাথে জড়িত। তাহলে কোষে যে পদার্থগুলো উৎপাদিত হবে এর ভেতর দিয়ে সেটা প্রবাহিত হবে। ধরে নাও কোষে, এটা একটা কোষ, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পুরাটা অনেক বড় একটা জায়গা জুড়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এবং ধরে নাও কোষে কোনো কিছু একটা তৈরি হইলো, এখানে কোনো কিছু একটা তৈরি হইলো, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই কিছু একটা তৈরি হলো। এখন এই জিনিসটাকে এই জায়গাতে পাঠাইতে হবে, তাহলে কোন দিক দিয়ে যাবে বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যেহেতু নল আছে, এই নলগুলা দিয়ে এই জায়গাতে আসবে, তাই তো? তাহলে কোষে উৎপাদিত পদার্থগুলার প্রবাহ পথ হিসেবে এটা কাজ করে। কোষ থেকে অন্য কোষে উৎসেচক, কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে প্রবাহিত হয়। যেটা বললাম যে এইখানে এটা একটা কোষ, এই কোষ থেকে এই কোষে কোনো একটা উৎসেচক যাবে বা এনজাইম যাবে বা কোনো একটা দ্রব্য যাবে, সেটা কোন দিক দিয়ে যাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর ইত্যাদি অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রয়েছে। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর এই দুটো অঙ্গাণুর কথা মাথায় রাখো। মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর এই দুটো অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো তোমাদের বই আসলে ইনফরমেশন কম, তো সেই ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে, কারণ ইনফরমেশনই কম। তো এই কম ইনফরমেশনটুকুর সবটুকুই মনে রাখতে হবে, যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চিন করতে পারে। যদি ইনফরমেশন অনেক বড় হইতো, অনেক বেশি বেশি, যেমন এইচএসসি লেভেলে যখন যাবা ইনফরমেশন অনেক বেশি, তখন বলা যাইতো যে এই অংশটুকু গুরুত্বপূর্ণ নয়, এই অংশটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু তোমার বইয়ে কম লেখা আছে, কম অংশটুকু সবটুকুই গুরুত্বপূর্ণ, সব জায়গা থেকে কোশ্চিন হইতে পারে। তাহলে এই কোশ্চিনটাও তোমার আসতে পারে যে মাইটোকন্ড্রিয়া কোথায় উৎপন্ন, মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে ভূমিকা পালন করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে কে? সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর ছাড়াও
আরও কিছু অঙ্গাণু সৃষ্টিতেও এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে, যেমন লাইসোজোম। আচ্ছা, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আরেকটু কথা বলবো। আসো গোলজি বডিটা শুরু করি। তো গোলজি বডির পড়াটা তোমাদের বই খুব কম লেখা আছে, আমি এক্সট্রা কিছু কথা বলি, তোমার মুখস্থ করতে হবে না, তারপর আমি বলে রাখি, তুমি জাস্ট শুনে রাখো কথাগুলা। তাহলে গোলগি বডি বা গোলজি বডি যাই বলি, গোলগি বডি। গোলগি বডির কিছু কিছু অপর নাম আছে। গোলজি বডিকে আদর করে কয়েকটা নামে ডাকতে পারি আমরা। যেমন গোলজি বডিকে আমরা বলতে পারি ইডিওসোম। এটাকে কি বলা হয় ভাইয়া? ইডিওসোম। এটাকে আমরা বলতে পারি ডিকটায়োসোম। ডিকটায়োসোম। এটাকে আমরা বলতে পারি লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া। এটাকে আমরা বলতে পারি কোষের ট্রাফিক পুলিশ। এটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটাকে আমরা বলতে পারি কোষের প্যাকেজিং কেন্দ্র। কোষের প্যাকেজিং কেন্দ্র। তাহলে দেখো কতগুলা নামে ডাকতেছি ভাইয়া এই একটা গোলজি বডিকে। ইডিওসোম, ডিকটায়োসোম, লাইপোকন্ড্রিয়া, কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের প্যাকেজিং কেন্দ্র। কেন এই নামগুলোতে ডাকা হচ্ছে কয়েকটা কথা বলি। যেমন কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের কাজ কি? যেমন সবকিছু এই যে রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, রাস্তা কিভাবে পার হইতে হবে বা গাড়িগুলো নিয়ন্ত্রণ করা। তো গোলজি বডিরও এরকম কিছু কাজ আছে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন? কারণ কার্বোহাইড্রেট তৈরিতে এটা ভূমিকা পালন করে, শর্করা তৈরিতে এটা ভূমিকা পালন করে, তাই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এছাড়াও এটাকে বলা হচ্ছে কোষের প্যাকেজিং কেন্দ্র। আচ্ছা, প্যাকেট করা মানে তো বোঝো, যেমন চকলেট ফ্যাক্টরিতে কি হয়, এক পাশে চকলেট তৈরি হয়, আরেক পাশে কি তৈরি হয়, কি হয় বলতো, আরেক পাশে হচ্ছে চকলেটটাকে প্যাকেট করা হয়, তাই না? এরকমই একটা বিষয় কল্পনা করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে একটু আগে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম না, আর এরপর হচ্ছে গোলজি বডি, এরপর হচ্ছে গোলজি বডি, এরকম কথা কল্পনা করো, গোলজি বডি। মনে রাখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা কিছু তৈরি হয়, গোলজি বডি সেটাকে প্যাকেট করে। কি বলছি বলো তো? ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোন একটা অঙ্গাণু তৈরি হলো, ধরে নাও লাইসোজোম তৈরি হলো। এরপরে এই লাইসোজোমটা গোলজি বডির কাছে যায় এবং গোলজি বডি এই লাইসোজোমটাকে চারদিকে একটা আবরণ তৈরি করে দেয়। গোলজি বডি এই লাইসোজোমের চারদিকে একটা আবরণ তৈরি করে দিল। এটা হচ্ছে গোলজি বডির কাজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কিছু একটা তৈরি করে, গোলজি বডি সেটাকে প্যাকেট করে, অর্থাৎ আবরণ দেয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গোলজি বডির অপর নাম। তাহলে গোলজি বডির বেশ কয়েকটা কাজও কিন্তু পেয়ে গেলে, এটা প্যাকেট করতেছে, কিন্তু এই কথাগুলো তোমাদের বইয়ে আসলে নাই। তোমাদের বইয়ে কি আছে সেটা আমরা একটু দেখি। দেখো গোলজি বডি কি নিয়ে গঠিত? গোলজি বডি গঠিত হচ্ছে সিস্টার্নি অ্যান্ড ভেসিকল নিয়ে। ভেসিকল মানে কি? ভেসিকল মানে যে থলির মতো যে অংশটা দেখতে পাচ্ছ, থলের মতো গোলাকার গোল গোল টাইপের যেটা, সেটা হচ্ছে ভেসিকল। আর সিস্টার্নি এগুলো একটু লম্বা টাইপের হয়। তাহলে এই যে এই অংশগুলা, এগুলো হচ্ছে সিস্টার্নি, এগুলো হচ্ছে সিস্টার্নি। তাহলে গোলজি বডি কি নিয়ে গঠিত? সিস্টার্নি অ্যান্ড ভেসিকল নিয়ে গঠিত। গোলজি বডি এটার কাজ কি দেখো, এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। তাহলে বিভিন্ন উৎসেচক অর্থাৎ বিভিন্ন ধরনের এনজাইম এই গোলজি বডিতে এসে পানি বিয়োজন করে, পানি বের করে দেয়। ঠিক আছে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ, যেমন হরমোন নিঃসরণে ভূমিকা পালন করে। তাহলে হরমোন নিঃসরণের জন্য এই গোলজি বডি কাজ করে। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত, কখনো কখনো প্রোটিন তৈরি করে।
সরি প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে যে বিপাকীয় কার্যাবলীর সাথে সম্পর্কিত কে? গোলজি বডি। কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে কে? গোলজি বডি। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এই 4টা কাজ ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা অনেক অনেক কাজ পাবা। তবে এই সময়টাতে এসএসসি লেভেলে এই 4টা কাজ একদম মুখস্থই রাখতে হবে। গোলজি বডির কাজ কি? এটা এনজাইমগুলো এসে পানি নিঃসরণ করে, পানি বিয়োজন করে, এরপরে হরমোন নিঃসরণ হয় এখানে। এখানে বিপাকীয় কার্যের সাথে এটা জড়িত এবং প্রোটিন সঞ্চয় করে। তাহলে এই হচ্ছে গোলজি বডির কাজ। এবার আসো কোষ গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর। তো কোষ গহ্বর সম্পর্কে প্রথমেই যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে বড় কোষ গহ্বর। মাথায় রাখো ভাইয়া, বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, যে কথাটা মাথায় রাখবা, বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বললেই চলে, তবে যদি থাকে সেই ক্ষেত্রে কোষ গহ্বরের আকার এত বড় হয় না, কোষ গহ্বর অনেকটা ছোট হয়। তাহলে ছোট কোষ গহ্বর এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, ছোট কোষ গহ্বর এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। ওকে, তাহলে প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও ছোট হয়, সেটা হচ্ছে ছোট। এখন কোষ গহ্বর মানে কি? নামটা শুনেই বুঝতে পারতেছো, কোষের ভেতরে যদি কোনো একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কোষ গহ্বর। কোষের ভেতরে যে ফাঁকা জায়গাটা সিম্পলি সেটা হচ্ছে কোষ গহ্বর। আর কোষ গহ্বরের কাজ কি যদি বলা হয়, কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। ঠিক আছে, তাহলে কোষ গহ্বরের কাজ কি ভাইয়া? কোষ গহ্বরের কাজ খুবই সিম্পল। কাজ কি? কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। কোষ রস ধারণ করা। তাহলে এই কোষ রস আবার কি? খুব সিম্পল বাংলায় বললে কোষ রসকে আমি যদি খুব সাধারণভাবে বলি, পানি এবং লবণ এই দুটো মিলে কোষ রস। যেমন তোমরা একটা কথা পড়েছো যে জাইলেম, যত জাইলেম, না পড়ে থাকলে পড়বা সামনে, যত জাইলেম যত জল। তোমাদের বৃত্তি পরীক্ষায়ও কিন্তু এই জাইলেম থেকে কোশ্চিন আসছিল, যত জাইলেম যত জল। তাহলে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা, তাই না? তাহলে এই জাইলেম এখানে মনে রাখো ভাইয়া, সামনে পড়বো এটা আমরা, এখনই একটু মনে রাখো, মাথায় রাখো যে জাইলেমের কাজ কি বলতো? যত জাইলেম যত হচ্ছে জল পরিবহন করা, এবং এই জলের সাথে লবণটাও থাকে। তাহলে এই জল প্লাস লবণকে একত্রে বলা হয় কোষ রস। তাহলে এই জাইলেমের কাজ কি ভাইয়া? জাইলেমের কাজ হচ্ছে কোষ রস পরিবহন করা। তাহলে কোষ রস মানে কি? কোষ রস বলতে খুব সিম্পল বাংলায় পানি এবং খনিজ লবণ, তাই না? আচ্ছা, তাহলে এই কোষ রস এটাকে আমরা কি বলতে পারি? কোষ রস কি দ্বারা গঠিত? কোষ রস গঠিত হচ্ছে অজৈব লবণ, এছাড়াও আছে পানি, এছাড়াও আরো কিছু উপাদান থাকে তোমাদের বইয়ে যেটা লেখা আছে, যেমন শর্করা আছে, লিপিড আছে, রঞ্জক পদার্থ আছে, ইত্যাদি আছে। ঠিক আছে, তাহলে কোষ রস এই উপাদানগুলো দ্বারা তৈরি। তাহলে এ হচ্ছে কোষ গহ্বর। আচ্ছা, এরপরে যে অঙ্গাণুটার নাম হচ্ছে লাইসোজোম। তাহলে কোষ গহ্বর নিয়ে তো আমরা পড়ছি, এবার আমরা যেটা পড়বো সেই অঙ্গাণুটার নাম হচ্ছে লাইসোজোম। তো এই লাইসোজোম নামের মধ্যে আছে এই লাই থেকে একটা ওয়ার্ড মনে রাখো, লাইসিস। ওয়ার্ডটা হচ্ছে লাইসিস। এখানে নামের মধ্যে আছে সিস, আর সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। সিস মানে কি ভাইয়া? সিস মানে হচ্ছে প্রক্রিয়া। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া। তাহলে লাইসোজোমের কাজ হচ্ছে লাইসিস করা।
অর্থাৎ ভাঙাভাঙি করা। তাহলে লাইসোজোম কি করে বলো তো ভাইয়া? লাইসোজোম এই লাইসোজোম এই যে এখানে একটা যে অঙ্গাণুটা, এই যে এটা হচ্ছে লাইসোজোম। কোনটাকে লাইসোজোম ধরছে আসলে? আচ্ছা, মেবি হচ্ছে এটাকে লাইসোজোম বলছে। কোনটা জীবাণুকে খাচ্ছে? আচ্ছা, এটাই মনে হয় খাচ্ছে, তাই না? এখানে ভালো করে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। দেখো তো, লাইসোজোমের ভেতরে আসলে আছেটা কি? লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম অবস্থান করে, এবং এই এনজাইমগুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে লাইসোজোমে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো লাইসোজোমকে এই কারণে আদর করে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের আধার। লাইসোজোমকে কি বলা হচ্ছে? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এনজাইমের আধার বলা হয়। আচ্ছা, তাহলে লাইসোজোমে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক মানে কি? হাইড্রোলাইটিক এনজাইম মানে হচ্ছে যেই এনজাইমটা হাইড্রোলাইসিস করে। ওকে, তো লিপিড আবরণ দ্বারা আবৃত কোষের অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোম লতে, লাইসোজোম লতে মনে রাখো লিপিড, লতে লাইসোজোম, লতে মনে রাখো লিপিড। তাহলে লাইসোজোমের যে আবরণ, সেই আবরণটা কি দ্বারা তৈরি? লিপিড আবরণ দ্বারা তৈরি। এবং এই লাইসোজোমের কাজ হচ্ছে, যেহেতু ভাঙার প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। তাহলে জীবাণু ভক্ষণ করা। তবে কি প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে? তাহলে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তো মনে রাখো, লাইসোজোম যে কাজটা করে, একটা প্রক্রিয়া আছে যার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, সাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ করে। তো ধরে নাও এটা হচ্ছে একটা লাইসোজোম, এটা হচ্ছে একটা লাইসোজোম। সো এই লাইসোজোমের ভেতরে, এই লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের থলে থাকে, এবং এই থলের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। সো এই কারণে তো লাইসোজোমকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। তো এই লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো কোনো জীবাণু যদি আমাদের দেহের ভেতরে প্রবেশ করে, আমাদের কোষের ভেতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেক্ষেত্রে এই লাইসোজোম যে কাজটা করে, ধরে নাও এটা হচ্ছে একটা জীবাণু, এটা হচ্ছে একটা জীবাণু। এই জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলবে এই জীবাণুটাকে। তো লাইসোজোম যে কাজটা করে, এইখানে একটা গর্ত তৈরি করে। দেখো লাইসোজোম যে কাজটা করবে ভাইয়া, সেটা হচ্ছে এইখানে ছোট্ট একটা গর্ত তৈরি করবে। লাইসোজোম যে কাজটা করবে ভাইয়া, সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা গর্ত তৈরি করবে। এই যে এখানে ছোট্ট একটা গর্ত তৈরি করলো, দেখছো? তারপরে এই জীবাণুটাকে এই গর্তের মধ্যে ফার্স্টে নিয়ে আসবে, অর্থাৎ লাইসোজোমটা ওই জীবাণুর কাছে যাবে এবং এই গর্তের মধ্যে নিয়ে আসবে, এবং এক সময় দেখা যাবে যে এই গর্তটা এইভাবে পূরণ হয়ে যাবে, এবং এই জীবাণুটা এর ভেতরে চলে আসছে, এই জীবাণুটা এর ভেতরে চলে আসছে। ঠিক আছে, এখন জীবাণুটা যখন এখানে চলে আসছে, সেই সময়টাতে এই জীবাণুটাকে কি এই লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলা, এই এনজাইমগুলা ভক্ষণ করে ফেলবে বা খেয়ে ফেলবে, তাই না? ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হে, এই টাইপের একটা ডায়লগ আছে না? তো এই জীবাণুটা তো বাইরে শের ছিল, কিন্তু এই জীবাণুটাকে যখন এই লাইসোজোমটা নিজের ভেতরে নিয়ে নিল, তখন কি লাইসোজোম শের হয়ে গেছে এখানে। অর্থাৎ এই জীবাণুটাকে এখন এই লাইসোজোম ধ্বংস করে ফেলতে পারবে। তাহলে এই হচ্ছে বিষয়, এইভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই জীবাণুটা ভক্ষণ করে। তাহলে এই জীবাণুর হাত থেকে এটা রক্ষা করে। উৎসেচক আগত জীবাণুগুলাকে হজম করে ফেলে। তাহলে দেখো এই যে এর ভেতরে যে এনজাইম আছে বা উৎসেচকগুলো আছে, এগুলো হচ্ছে উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম। এই উৎসেচকগুলো এই জীবাণুটাকে হজম করে ফেলে। উৎসেচকগুলো একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। তাহলে এই যে উৎসেচকগুলার চারপাশে একটা পর্দা থাকে,
এটা জীবাণু ভক্ষণ করতেছে। একটা কোষের ভেতরে কি কি থাকে দেখো, একটা কোষের ভেতরে আসলে থাকে কি কি, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ। এখন এই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? এই কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, এর মধ্যে প্লাস্টিড আছে, এর মধ্যে প্লাস্টিড আছে, সো প্লাস্টিড, এরপরে গোলজি বডি আছে, হ্যাঁ এই গোলজি বডি আছে, সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম থাকে, নিউক্লিয়াস থাকে। তো কথা হচ্ছে এই যে লাইসোজোম, এখানে লাইসোজোমটাও থাকে, এখানে লাইসোজোমটাও থাকে। এখন লাইসোজোমের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এখন এই এনজাইমগুলা এক একটা পর্দা দ্বারা আলাদা হয়ে থাকে। তো এই লাইসোজোমটা, তো জীবাণু আসলে জীবাণুটাকে খাবে, কিন্তু এই খাওয়ার জন্য তো আরো অনেক কিছু আছে। মাইটোকন্ড্রিয়াকে খাইতে পারতো, মাইটোকন্ড্রিয়াকে খাইতে পারতো, প্লাস্টিডকে খাইতে পারে, বা অন্য কাউকেও তো খাইতে পারে। নর্মালি উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া যায় না, তোমাদের বইয়ে লাইসোজোম পাওয়া যায় এটা বলা আছে, বা উদ্ভিদ কোষের চিত্রে লাইসোজোমটা দেখানো আছে। তো উদ্ভিদ কোষে নর্মালি পাওয়া যায় না, এটা মাথায় রেখো। তো এই জীবাণুটাকে তো এই লাইসোজোম খেয়ে ফেলবে, তাই না? আবার এই লাইসোজোমটা এই যে প্রাণী কোষের যে অন্যান্য অঙ্গাণুগুলো সেগুলোকেও তো খাইতে পারবে, কিন্তু খায় না কেন? খায় না কারণ হচ্ছে যখন এমনিতে কোষের মধ্যে আছে, জীবাণু নাই, সেই সময়টাতে এই লাইসোজোমের চারদিকে, লাইসোজোমের যে এনজাইমগুলো আছে তার চারদিকে আবরণ দ্বারা আবৃত থাকে। এই কারণে অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলেও সেটা মানে লাইসোজোম সেটাকে খাইতে পারে না, বা এনজাইমগুলো সেগুলোকে নষ্ট করতে পারে না। কিন্তু জীবাণুটা আসলে তখন ওই জীবাণুটাকে ভেতরে ঢুকায় নাই। তো উৎসেচকগুলো একটা পর্দা দ্বারা আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে যদি কোনো কারণে অক্সিজেনের অভাব হয়, দেহে যদি অক্সিজেন না আসে বা অক্সিজেনের অভাব হয়, বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়, হলে এর আশেপাশের অঙ্গগুলোও নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটিই মারা যায়। ঠিক আছে, তাহলে দেখো, যদি কোনো কারণে এই কোষের ভেতরে অক্সিজেন কমে যায়, বা কোনো কারণে পুষ্টির অভাব হয়েছে, ধরে নাও, লাইসোজোমের কাজ হচ্ছে সে সবসময় খাবে, খাওয়ার উপরে আছে। এখানে আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারের কিছু অংশ হচ্ছে লাইসোজোমও খাবার সেখান থেকে ভক্ষণ করে। ঠিক আছে, বা জীবাণু আসলে অন্য কাউকে খাইতে দিবে না, সে নিজেই খাবে, লাইসোজোম খাবে। এখন কোনো কারণে যদি খাবার কমে যায় লাইসোজোমের, তাইলে কি হবে? লাইসোজোমের খাবার যদি কমে যায় বা অক্সিজেন কমে যায়, সেক্ষেত্রে লাইসোজোমের যে প্রাচীরটা, এটা নষ্ট হয়ে যাবে। লাইসোজোমের চারদিকে যে প্রাচীরটা আছে না, এই প্রাচীরটা নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হইলে এর ভেতরে যে এনজাইমগুলো ছিল, এই ভেতরে এনজাইমগুলো বের হয়ে আসবে। এই ভেতরে যে এনজাইমগুলো, সেগুলো প্রাচীর ফেটে যাবে এবং এনজাইমগুলো বের হয়ে আসবে। আসার পরে সে আশেপাশে যাকে পাবে তাকে খাওয়া শুরু করবে। ঠিক আছে, আশেপাশে যাকে পাবে তাকে খাওয়া শুরু করবে। এবং এই যে খাওয়া শুরু করলো, আশেপাশে ধরে নাও যে জীবাণুটি, এই এনজাইমটা এখানে বের হয়েছে, বের হওয়ার পরে পাশে দেখে যে আরে মাইটোকন্ড্রিয়া খেয়ে ফেলবে, তার পাশে দেখে যে সেন্ট্রোজোম খেয়ে ফেলবে, তার পাশে যদি দেখা হচ্ছে গোলজি বডি খেয়ে ফেলবে। তাহলে এই যে নিজেই নিজেকে খেয়ে ফেলতেছে, এই ঘটনাকে বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি, অটো মানে হচ্ছে নিজেই নিজেকে, ফ্যাগি মানে হচ্ছে খাওয়া। তাহলে নিজেই নিজেকে খাওয়াকে বলা হচ্ছে স্বগ্রাস। নিজেই নিজেকে খাওয়া বা স্বগ্রাস, এই বিষয়টাকে আমরা বলতে পারি স্বগ্রাস। তাহলে লাইসোজোম কি করে বলতো? স্বগ্রাস করে, নিজেই নিজেকে খেয়ে ফেলতে পারে। এভাবে খাইতে খাইতে ধরে নাও এইটারে খাইলো, ধরে নাও এইটারে খাইছে, এইটারে খাইছে, এইটারে খাইছে, এইবারে খাইছে, এটারে খাইছে, এটারে খাইছে, সব খাওয়া শেষ। তার মানে কি পুরা কোষটাকে সে খেয়ে ফেললো। এভাবে পুরা কোষটা নষ্ট হয়ে যাইতে পারে, এই ঘটনাটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তাহলে এই যে পুরা কোষটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তাহলে এই যে দেখো, সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, অটোলাইসিস মানে নিজেই নিজেকে ভেঙে ফেললো, নিজেই নিজেকে খেয়ে ফেললো, এটা হচ্ছে অটোলাইসিস। বুঝতে পারছো? তাহলে এখানে এই কথাটাই বলা আছে যে বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর আশেপাশের অঙ্গগুলোও নষ্ট হয়ে যেতে পারে বা খেয়ে ফেলতে পারে অঙ্গগুলাকে। এটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। এটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। কখনো কখনো কোষটি মারা যায়, এটাকে বলা হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস, এই কথাগুলো তোমাদের বইয়ে নাই। তাহলে দেখো তো ভাইয়া, লাইসোজোম একটা ডেঞ্জারাস অঙ্গ না? ডেঞ্জারাস না, ঠিকই আছে, সে ভালো, কিন্তু যদি কোনো কারণে এই
লাইসোজোমের পরিবেশটা যদি বিঘ্ন ঘটে, লাইসোজোম যদি অক্সিজেন না পায়, সেই ক্ষেত্রে কি হবে বলতো? লাইসোজোম তার নিজেই খেয়ে ফেলবে। তাহলে এই লাইসোজোমকে আমরা বলতে পারি আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে আমরা কি নামে ডাকতে পারি? লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলতে পারি, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা বলা হয়, অথবা এটাকে আমরা বলতে পারি সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড। ওকে, ঠিক আছে। এবার আসো, আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়ছি সব হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা পড়ছি না অলরেডি? ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি কি? মামাই সেরা অলরেডি পড়ছি গত ক্লাসে, তাই না? আমি আর একবার মনে করাই দিই। মামাই সেরা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে মামাই সেরা। মামাই সেরা। সো মামাই মানে কি? মামান হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। মামান হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট। এবং ইমান হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেমান হচ্ছে সেন্ট্রোজোম এবং রামান হচ্ছে রাইবোজোম। রাইবোজোম। মামাই সেরা মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম। এর মধ্যে মামাই যেটা সেটাকে আবার বলা হয় কোষ কঙ্কাল, তাই না? এই মামাইটাকে আবার বলা হয় কোষীয় কঙ্কাল। এটাকে বলা হচ্ছে ভাইয়া কোষীয় কঙ্কাল। এই কথাটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে একটা হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো সেন্ট্রোজোমের আমি যদি চিত্রটা আঁকাই, যদি ওখানে আঁকানো আছে, আমি যদি আরো একবার আঁকাই, তাও এই সেন্ট্রোজোমের চারদিকে এরকম একটা গোলাকার অংশ থাকে। একটা কথা মনে রাখো, স্ফিয়ার। স্ফিয়ার স্ফিয়ার মানে হচ্ছে গোল। গোল। তাহলে সেন্ট্রোজোমের চারদিকে এই যে গোলাকার যে অংশটা, এই গোলাকার অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই যে চারদিকে এই অংশটা গোলাকার যেটা, হ্যাঁ, এই যে গোলাকার যে অংশটা, এই গোলাকার অংশটাকে আমরা বলতে পারি সেন্ট্রোস্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে গোল। তাহলে ভাইয়া এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোমের গোলাকার অংশ, সেন্ট্রোস্ফিয়ার। এর ভেতরে যে তরল পদার্থটা সেটাকে বলা হয় সেন্ট্রোপ্লাজম। তো সেটা না জানলেও হচ্ছে, বাদ দাও। তবে এর ভেতরেই যে অঙ্গাণুটা থাকে, এই যে এরকম কাপের মতো একটা অঙ্গাণু, মাঝখানে ফাঁপা অঙ্গাণুটার, এই অঙ্গাণুটার নামই হচ্ছে সেন্ট্রিওল। তাহলে এখানে সেন্ট্রিওলের সংখ্যা কয়টা ভাইয়া? দেখো তো, সেন্ট্রিওলের সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এই দুটাকে আমরা কি বলতে পারি? সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এটাকে অনেক সময় ডিপ্লোজমও বলা হয়। এখানে এইটাকে সেন্ট্রিওল, আবার আমি বলতে পারি ডিপ্লোজম। এটাকে আমরা বলতে পারি ডিপ্লোজম। তো এখানে নামের মধ্যে আছে জোম, আর জোম বা সোমা কথাটার অর্থ হচ্ছে বস্তু। জোম বা সোম এই কথাটার অর্থ হচ্ছে বস্তু। তাহলে ডিপ্লোজম, ডিপ্লো মানে কি? ডিপ্লো মানে হচ্ছে 2টা, ডাবল। তাহলে ডিপ্লোজম মানে কি? ডাবল বস্তু। হ্যাঁ, বা এখানে সেন্ট্রিওল, 2টা সেন্ট্রিওল। ডিপ্লোজম মানে আমি কি বলতে পারি? এটা হচ্ছে 2টা সেন্ট্রিওল। ডিপ্লোজম বলতে এখানে 2টি সেন্ট্রিওলকে বোঝানো হচ্ছে। তাহলে ডিপ্লোজম মানে কি ভাইয়া? এটা হচ্ছে 2টি সেন্ট্রিওল। 2টি সেন্ট্রিওল। ঠিক আছে, ভালো কথা। তো এই সেন্ট্রিওলের কাজ কি আসলে? সেন্ট্রিওলের কাজ কি?
যদি তোমাকে প্রশ্ন করে, আচ্ছা এটা প্রাণী কোষে দেখা যায়, হ্যাঁ, এই সেন্ট্রোজোম এটা কোথায় দেখা যায়? এটা অনলি প্রাণী কোষে দেখা যায়। এই সেন্ট্রোজোম এটা এটা শুধুমাত্র কোথায় দেখা যায়? প্রাণী কোষে, প্রাণী কোষে দেখা যায়। তো এই সেন্ট্রিওলের কাজটা কি ভাইয়া? সেন্ট্রিওলের কাজ যদি মনে রাখতে চাও, মনে রাখো সেন্ট্রিওলের কাজ হচ্ছে এই যেটা। সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে ওই দুইটা, হ্যাঁ, বা এই যেরকম একটা টান, এটা হচ্ছে সেন্ট্রিওলের কাজ, শেষ। তো সেন্ট্রিওলের কাজ কি? এই যে এটা আসলে কি? এটা একটা সুতা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা সুতা। তাহলে বা এটা তুমি একটা লেজ ধরতে পারো। তো এর সামনে যদি আমি একটা ছোট্ট অংশ যোগ করে দিই, তাহলে এটাকে আমি কি বলতে পারি? শুক্রাণু। শুক্রাণুর লেজ, নিচের অংশটাকে আমরা কি বলতে পারি? শুক্রাণুর লেজ। তাহলে এই যে সুতার মতো যে অংশটা, এটা হচ্ছে সেন্ট্রিওলের কাজ, সুতার মতো অংশ বা শুক্রাণুর লেজ তৈরি করা। এরপরে ফ্লাজেলাও দেখতে এরকম। তাহলে এটা হচ্ছে একটা ফ্লাজেলা। ধরে নাও যে ব্যাকটেরিয়া কি থাকে? ফ্লাজেলা থাকে, ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। তাহলে এই যে এই চলনাঙ্গ যেটা তৈরি করা, সেটা হচ্ছে সেন্ট্রিওলের কাজ। আবার দেখো সুতার মতো দেখতে কি? ওই যে স্পিন্ডল তন্তু আছে না? তন্তু মানে তো সুতা, তোমরা তৃতীয় অধ্যায়ে পাবা। এই যে স্পিন্ডল তন্তু, এটা কার কাজ? এটা তৈরি করা কার কাজ? এটা তৈরি করা সেন্ট্রোজোমের কাজ বা সেন্ট্রিওলের কাজ। তাহলে সেন্ট্রোজোমের কাজ কি কি ভাইয়া? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে, এক নাম্বার তুমি বলতে পারো, এটা হচ্ছে শুক্রাণুর লেজ তৈরি করে। শুক্রাণুর লেজ তৈরি করে এটা। দুই নাম্বার যেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে স্পিন্ডল তন্তু তৈরি করে। স্পিন্ডল তন্তু তৈরি করা। তিন নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে এই যে ফ্লাজেলা তৈরি করা। তাহলে সিলিয়া ফ্লাজেলা তৈরি, সিলিয়া ফ্লাজেলা তৈরি করা হচ্ছে এই সেন্ট্রিওলের কাজ। এখানে ছোট্ট একটা কথা আমি বলতে ভুলে গেছি। দেখো, তোমাকে যদি বলা হয় যে সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল এই দুটা জিনিস কি সেম? সেম বলা যায় না। কেন জানো? এখানে সেন্ট্রিওল, এই যে এই দুটো অংশকে বলা হচ্ছে সেন্ট্রিওল, এবং এই সেন্ট্রিওলকে ঘিরে যে স্ফিয়ারটা আছে সেটাকে আমরা বলতে পারি সেন্ট্রোস্ফিয়ার। তাহলে যদি বলা হয় সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম মানে হচ্ছে এই সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এই দুটাকে একত্রে আমরা বলতে পারি সেন্ট্রোজোম। এই দুটাকে একত্রে কি বলা হয়? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি সেন্ট্রোজোম। আশা করি বুঝেছ। ঠিক আছে, আচ্ছা। তাহলে সেন্ট্রিওলের কাজটাও আমরা বুঝলাম। এবার আরো একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে তোমরা এর পরের অধ্যায়ে পড়বা, যখন কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজন, সেই সময়টাতে এই সেন্ট্রিওল কাজে লাগে। প্রাণীকোষে এই সেন্ট্রিওলটা থাকে, এবং প্রাণীকোষে তো স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছেই, এই যে স্পিন্ডল তন্তু যেটা, সেটা তো তৈরি করতেছেই। পাশাপাশি এই সেন্ট্রিওল আরো একটা কাজ করে, সেটা হচ্ছে প্রাণীকোষে অ্যাস্টার রে তৈরি করে। প্রাণীকোষে কি তৈরি করে ভাইয়া বলতো? এই সেন্ট্রিওল অ্যাস্টার রে তৈরি করে। ঠিক আছে, তো এটাও মনে রাখো যে প্রাণীকোষে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, অ্যাস্টার রে তৈরি করে। ওকে, তাহলে এই কথাগুলা মনে রাখো সেন্ট্রিওল সম্পর্কে। তাহলে আমরা পরের যে অঙ্গাণু সেখানে চলে যাই। পরের অঙ্গাণুটা ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কোষীয় কঙ্কাল আছে। কোষ কঙ্কাল সম্পর্কে যে কথাগুলো লেখা আছে দেখো, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে। কোষ কঙ্কাল সম্পর্কে তো আমরা অলরেডি জেনেছি। কোষ কঙ্কাল মানে কি? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে আমরা কোষ কঙ্কাল বলতে পারি। এবং এদের মধ্যে ফিলামেন্ট নামটা আছে দেখো, মাইক্রোটিউবিউল, টিউব মানে কি টিউবের মতো, মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট মানে কি তন্তু, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফিলামেন্ট মানে কি তন্তু। তাহলে কোষের ভেতরে তুমি যখন যাবা, একটা কোষের মধ্যে তুমি গেলা, এই কোষের ভেতরে এরকম তন্তুর মতো অনেক অংশ থাকে। আমাদের দেহে যেমন হাড় আছে, এবং এই হাড়টা আমাদের দেহের নির্দিষ্ট আকৃতি দিয়েছে। তাহলে কোষের নির্দিষ্ট আকৃতি দেয় কে? এই কোষ কঙ্কাল, অর্থাৎ তন্তুগুলা। তাহলে একটা কোষের ভেতরে এই যে কঙ্কাল, হ্যাঁ, জাস্ট মজার জন্য এই ছবিটা দেওয়া আছে। তো
কোষের ভেতরে এরকম তন্তুর মতো জালের মতো ছড়ানো থাকে অনেক অংশ, অনেক তন্তু, এগুলোকে বলা হচ্ছে কোষ কঙ্কাল। এবং এই কোষ কঙ্কাল এটা এটা এই যে দেখো কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে এবং ভেতর থেকে কোষটিকে ধরে রাখে। তাহলে ভেতর থেকে ধরে রাখে কে? কোষ কঙ্কাল। তাহলে লম্বা, মোটা, চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে, তাই হচ্ছে কোষ কঙ্কাল। এবং এই কোষ কঙ্কাল কি দ্বারা গঠিত? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, এই তিনটা উপাদান, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে। তাহলে এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে প্রোটিন। কিভাবে চিনলাম এগুলো হচ্ছে প্রোটিন? দেখুন, প্রোটিন নামের শেষ অংশে আছে কি? ইন। তাহলে কোনো নামের শেষে ইন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা প্রোটিন হয়। যেমন অ্যাক্টিন নামের শেষে ইন আছে, মায়োসিন নামের শেষে ইন আছে, টিউবিউলিন নামের শেষে ইন আছে, তাহলে এগুলো হচ্ছে প্রোটিন। তাহলে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। ভালো কথা। আসো এবার আসো যে অঙ্গাণুটা, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, এবং রাইবোজোমের নামটা গত ক্লাস থেকে শুনতেছো। এবং রাইবোজোম হচ্ছে বস লেভেলের একটা অঙ্গাণু, আমি বলছি। তো এই রাইবোজোমকে আমি যদি ভাগ করি, দেখো তোমাদের বই অনেক কথাই লেখা নাই, আমি একটু বলে দিই। রাইবোজোম এই রাইবোজোম দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় 70S রাইবোজোম এবং আরেকটা হচ্ছে 80S রাইবোজোম। 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম। তো 70S রাইবোজোম তো আমরা নর্মালি দেখছি কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে রাইবোজোমটা সেটা 70S, তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টে পাওয়া যাচ্ছে। তাহলে এই 70S রাইবোজোমগুলো কোথায় পাওয়া যাচ্ছে? এটাও পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যাচ্ছে, কন্ড্রিয়া। এরপরে ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট। এরপরে কোথায় পাওয়া যাচ্ছে ভাইয়া? এরপরে যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, আদিকোষে পাওয়া যায়, ব্যাকটেরিয়া। তাহলে এই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে হচ্ছে এই 70S রাইবোজোম। তাহলে 80S রাইবোজোম নর্মাল কোষের ভেতরে থাকে, 80S রাইবোজোম। তো এই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে আদর করে কি বলা হয় ভাইয়া? রাইবোজোমকে আদর করে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি, ওকে। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। এরপরে আসো রাইবোজোম সম্পর্কে আরো কিছু কথা বলি। যেমন তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। মেইন কাজ হচ্ছে রাইবোজোমের প্রোটিন তৈরি করা, এই কারণে তো এটাকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে রাইবোজোমের কাজ যদি বলা হয়, রাইবোজোম প্রোটিন তৈরি করে। প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হচ্ছে? কারণ রাইবোজোম প্রোটিন তৈরি করে। তো রাইবোজোমকে তুমি যদি দেখো, রাইবোজোমের দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এই যে লার্জ যে সাব ইউনিট এবং আরেকটা হচ্ছে স্মল সাব ইউনিট। এই দুইটা সাব ইউনিট মিলে একটা রাইবোজোম। এই দুইটা সাব ইউনিট মিলে কি হয় ভাইয়া? এই দুইটা সাব ইউনিট মিলে একটা রাইবোজোম বলা হবে। এই একটাকে আমরা রাইবোজোম বলবো না, বা শুধু এই একটাকে রাইবোজোম বলবো না, এই দুইটা সাব ইউনিট মিলে একটা রাইবোজোম। তো রাইবোজোম আসলে কি করে সেটা তোমার বুঝতে হবে। তাহলে একটা কোষের কথা চিন্তা করো। আমি একটা নতুন পেজ নিই, ধরে নাও এই একটা বিষয় আমার সাথে প্রত্যেকটা ক্লাসে ঘটে, প্রত্যেকটা ক্লাসে আমার এই পেনটা পড়বেই। যাই হোক, সো এই হচ্ছে একটা কোষ। কোষের একদম কেন্দ্রে কি থাকে? কোষের একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ, তাই না? এই নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমটা গঠিত হয় কি দ্বারা? ক্রোমোজোমটা গঠিত হয় ডিএনএ দ্বারা। তাহলে এই ক্রোমোজোমের ভেতরে কি আছে ভাইয়া বলতো? যে ডিএনএ গুলা সাজানো আছে। হ্যাঁ, তো ডিএনএটাকে আমি বাইরে লিখি একটু। সো ক্রোমোজোমের ভেতরে কি আছে? এই ডিএনএটা আছে। এখন ডিএনএ কি ভাইয়া? ডিএনএ আসলে কি? ডিএনএ হচ্ছে একটা মেসেজ। আমরা যেমন মেসেঞ্জার ইউজ করি না? মেসেঞ্জারে বিভিন্ন মানুষকে মেসেজ পাঠাই। তো এই ডিএনএ হচ্ছে এক একটা মেসেজ। আমার এর চুলের রং কেন কালো?
কারণ ডিএনএ এর মধ্যে লেখা আছে। আমরা একটা বিষয় জানি না যে ডিএনএ এর মাধ্যমে কি হয়, বংশানুক্রমে বৈশিষ্ট্যগুলা পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে আসে। তাহলে ডিএনএ এর মধ্যেই এই মেসেজগুলা লেখা থাকে যে সন্তান সন্ততির মধ্যে কোন মেসেজগুলা যাবে। ঠিক আছে? যেমন আমার চুলের রং কালো, এটা কেন? কারণ ডিএনএ এর মধ্যে লেখা আছে। আমার দেহের রং শ্যামলা, কেন শ্যামলা? কারণ আমার ডিএনএ এর মধ্যে লেখা আছে। আমার আমার লোম আছে, কেন লোমের রঙও কালো, কেন কালো? কারণ আমাদের দেহের মধ্যে আমাদের ডিএনএ এর মধ্যে সেটা লেখা আছে। আমার স্বভাব কেমন? সেটা আমার ডিএনএ এর মধ্যে লেখা আছে। তোমার স্বভাব কেমন? সেটাও তোমার ডিএনএ এর মধ্যে লেখা আছে। পৃথিবীর অনেক মানুষ আছে, দেখবা যে তাদের চুলের রং কিন্তু কালো না, তাদের চুলের রং হচ্ছে সোনালী কালার। কেন? কারণ সেটা তার ডিএনএ এর মধ্যেই লেখা আছে। এখন ডিএনএ এর মধ্যে কিভাবে লেখা থাকে? ডিএনএ এর মধ্যে তোমরা জানো, ছোট ক্লাসে হয়তো বা পড়েছো, বা ডিএনএ এর অধ্যায়টা আছে সামনের দিকে, সেখানেও তুমি পড়বা যে এখানে এ, টি, সি, জি, এ, সি, সি, এভাবে বিভিন্ন ধরনের মেসেজ লেখা থাকে। সি, সি, জি, এ, সি, টি, এভাবে বিভিন্ন ধরনের মেসেজ লেখা থাকে এখানে। হ্যাঁ, এবং এর সাথে টির সম্পর্ক, এগুলো তোমরা পড়বা। এর সাথে টির সম্পর্ক, এর সাথে টি থাকে, টির সাথে এ থাকে, সির সাথে জি থাকে, এভাবে তোমরা পড়বা। অর্থাৎ ডিএনএর মধ্যে এইভাবে মেসেজ লেখা থাকে। যেমন আমি যদি বলি, ধরে নাও যে আমরা তো ফেসবুকে মেসেজ করি, তাই না? যে এভাবে লিখি না যে আমি ভাত খাই, এভাবে লিখিত, তাই না? তো এটা যখন আমি কাউকে মেসেজ করব, সে কি বুঝতে পারে যে আমি কিছু একটা খাচ্ছি, মানে ভাতটা খাচ্ছি, তাই না? কিন্তু আমি যদি আমি এভাবে না লিখে আমি যদি এভাবে লিখতাম যে এম এ আই এ টি ভি, এভাবে যদি লিখতাম, হ্যাঁ, এই আমি আর মাই দুটো কি সেম জিনিস না? ভাত না লিখে আমি লিখি এটিভি, তাহলে মেসেজ যদি আলাদা হয়, মানে মেসেজ যদি আমি যদি লেটারগুলা এই সিকোয়েন্সে সাজাই, তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমি ভাত খাই। কিন্তু মেসেজগুলা যদি আমি ভিন্নভাবে একটু সাজাই দিই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। অর্থাৎ এইভাবে এটা কোনো মেসেজ না, এটা কোনো মেসেজ না, মেসেজ হচ্ছে এটা। তো ডিএনএ এর মধ্যেও এরকম একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো থাকে। দেখো, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য ইংরেজিতে কয়টা লেটার আছে? 26টা না? 26টা লেটার দ্বারা আমরা আমাদের মনের সকল ভাব প্রকাশ করি। কিন্তু ডিএনএতে এরকম লেটার হচ্ছে 4টা, এ, টি, সি, জি, এই 4টা লেটার। ডিএনএ লেটার কয়টা ভাইয়া? ডিএনএ হচ্ছে এই 4টা লেটার। এই 4টা লেটার দ্বারা ডিএনএ এর এখানে বিভিন্ন ধরনের মেসেজ লেখা থাকে। যেমন আমি লিখছি কি আমি ভাত খাই, তো ডিএনএ এর এখানে এই লেটারগুলা দ্বারা লেখা থাকে যে আমার চুলের রং হবে কালো। ঠিক আছে? সো এই কথাগুলা লেখা থাকে। তো এটা তো ডিএনএ। ডিএনএ কেমন হয় ভাইয়া? ডিএনএ হয় ডাবল সূত্র। ডিএনএ হচ্ছে যে এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ হয় ডাবল সূত্র। আরএনএ হচ্ছে সিঙ্গেল সূত্র। তো এই ডিএনএ থেকে আমাদের রাইবোজোমটা প্রোটিনটা তৈরি করতে হবে। আমাদের চুল তো প্রোটিন দ্বারা গঠিত, তাই না? তাহলে চুলের যে প্রোটিন সেটা আমার তৈরি করতে হবে। এখন প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। এখন এই রাইবোজোমটা নিউক্লিয়াসের ভেতরে নাই, তাই না? রাইবোজোম কি নিউক্লিয়াসের ভেতরে আছে? না, রাইবোজোম নিউক্লিয়াসের ভেতরে নাই। রাইবোজোমটা আছে এই জায়গাটাতে। এই যে রাইবোজোমটা আছে এই জায়গাটাতে। 2টা পার্ট নিয়ে রাইবোজোম গঠিত। তো যে ঘটনাটা ঘটে ডিএনএ এর মধ্যে, ধরে নাও এই অংশটুকুতে লেখা আছে, ডিএনএ এর ধরে নাও যে এই অংশটুকুতে লেখা আছে যে আমার চুলের রং হবে কালো, আমার চুলের রং হবে কালো, এই অংশটুকুতে লেখা আছে। আচ্ছা, তো একটা আরএনএ আসে, এই যে ধরে নাও এই আরএনএ এখানে আসে, এবং আরএনএ এসে ডিএনএ এর যে এইটুক মেসেজ, এই মেসেজটা কপি করে ফেলে। একটা আরএনএ এসে ডিএনএ এর এখানে যে মেসেজটা আছে সেই মেসেজটা কপি করে। ঠিক আছে? যেমন এখানে কি লেখা ছিল বলো তো? এখানে লেখা ছিল, ধরে নাও এ, এ, এ টি, সি, জি, এ, সি, সি, জি, এ, টি। এই যে এখানে যে মেসেজগুলো লেখা ছিল,
সেই মেসেজটা এই আরএনএটা কপি করে এবং এই আরএনএকে আমরা বলবো এমআরএনএ। নর্মাল আরএনএ না, এটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। কেন মেসেঞ্জার আরএনএ? কারণ এটা একটা মেসেজ বহন করবে, তাই মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজ দিই না? তাহলে এই আরএনএটা যেহেতু মেসেজ বহন করবে, কার মেসেজ? এই ডিএনএ এর এই অংশটুকুর মেসেজ, এটাকে বলতে পারি আমরা এমআরএনএ। তো এই যে নিউক্লিয়াসের চারদিকে না, নিউক্লিয়াস এরকম নিরেট না, নিউক্লিয়াসের এরকম চারদিকে ছিদ্রপথ থাকে। এই যেগুলো হচ্ছে ছিদ্রপথ, নিউক্লিয়াসের ছিদ্রপথ। এই আরএনএটা, এই যে এমআরএনএ যেটা, এখানে যে এমআরএনএটা আছে, আচ্ছা এটাকে কপি করতে পারতেছি না, যাই হোক প্যারা নাই। তো এই যে এখানে যে এমআরএনএটা তৈরি হইলো, এই এমআরএনএটা এবার ছিদ্রপথগুলো কই গেল আবার, ঠিক আছে, এই যে দেখো এই ছিদ্রপথ দ্বারা, এখানে যে ছিদ্রপথগুলো আছে সেই ছিদ্রপথ দ্বারা বের হয়ে যাবে। এই যে এখানে যে ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথ দ্বারা এই এমআরএনএটা বের হবে। এই এমআরএনএটা এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এইটা এদিক দিয়ে বের হয়ে গেল। বের হয়ে এখানে তো মেসেজ লেখা আছে, তাই না? এই এমআরএনএটা এবার এই জায়গাতে এসে বসবে, ঠিক আছে? কার ভেতরে গিয়ে বসবে? এই যে এইখানে যে মেসেজটা ছিল, সেই মেসেজ নিয়ে কোথায় এসে বসলো? আমি ভিন্ন কালার দিয়ে দেখাই। আচ্ছা এটা হচ্ছে এই যে লাল কালার, এটা হচ্ছে এমআরএনএ, এই এমআরএনএটা হচ্ছে এই যে এটা। কোথায় এসে বসলো বলো তো? রাইবোজোমের দুইটা যে সাব ইউনিট তাদের মাঝখানে। এরপরে এই যে আমি 3টা অক্ষর করে একটা মেসেজ লিখছি না, AMI, আমি। এই যে 3টা অক্ষর, আমি মানে বুঝতেছি আমি, ভাত, ভিয়েতি ভাত। এই যে 3টা লেটার দ্বারা আমি একটা ওয়ার্ড মিনিং বুঝতেছি, যে ভাত মানে হচ্ছে যেটা আমরা খাই। এই যে KHI, খাই, 3টা লেটার দ্বারা আমরা লিখছি না? তো এইখানেও তো পরপর 3টা লেটার আছে। এই যে পরপর 3টা লেটার আছে। এখানে কি লেখা আছে? ধরে নাও যে এখানে আছে A, T, C, তারপরে G, A, T, C, C, A। তো একটা কথা মনে রাখো, পরপর 3টা নিউক্লিওটাইড, এটাকে বলা হচ্ছে A, T, C, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে পরপর 3টা নিউক্লিওটাইডের এক একটা করে মিনিং আছে। যেমন এখানে পরপর 3টা ওয়ার্ড দ্বারা একটা মিনিং আমি বুঝতে পারতেছি না, AMI, 3টা ওয়ার্ড দ্বারা আমি বুঝতেছি, তাই না? তাহলে এখানে পরপর 3টা ওয়ার্ড, যেমন ATC, এটা একটা মিনিং আছে, GAT, এটার একটা মিনিং আছে, CCA, এগুলোর প্রত্যেকটা 3টা ওয়ার্ডের একটা করে মিনিং আছে। এবং এই 3টা ওয়ার্ড দ্বারা যেই মিনিংটা বোঝায়, বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড বোঝায়। দেখো এই ওয়ার্ডটা তোমার, এই শব্দটা একটু মাথায় রাখো, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা আসলে কি? প্রোটিন কি? আমাদের দেহের এই যে চুল হচ্ছে একটা প্রোটিন। আমাদের যে চামড়া প্রোটিন, লোম প্রোটিন, হাড় প্রোটিন, দাঁত প্রোটিন, আমাদের দেহে যা আছে সব প্রোটিন। তাহলে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিন কি দ্বারা গঠিত জানো? অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিন কি দ্বারা গঠিত? অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের মনোমার। প্রোটিনের মনোমার। ধরে নাও এটা হচ্ছে একটা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা 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 একটা অ্যামাইনো অ্যাসিড। এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো প্রোটিন। এই পাশে না আমরা চেইন আকারে যুক্ত করি। এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, হওয়ার পরে এটা একটা ত্রিমাত্রিক গঠন নেবে। এটা তো চেইন হয়ে গেছে, তো এটা
আবার একসাথে একটা ত্রিমাত্রিক একসাথে মিলিত হয়ে একটা ত্রিমাত্রিক গঠন যখন তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো প্রোটিন। তাহলে এখানে পরপর 3টা নিউক্লিওটাইড যেমন এটিসি মানে একটা প্রোটিন, সরি অ্যামাইনো অ্যাসিড, জিএটি মানে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, সিটিএ, সিটিসি, সি কি আছে সিসিএ, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে যখন এই রাইবোজোমটা এটিসি পড়বে তখন এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, এটিসি দ্বারা যে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে সেই অ্যামাইনো অ্যাসিডটাই আসবে, জিএটি দ্বারা যে অ্যামিনো অ্যাসিডটা নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিডটা এখানে আসবে। এখন সিসিএ দ্বারা যে অ্যামিনো অ্যাসিডটা আসবে, যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিডটা এখানে আসবে। তাহলে রাইবোজোমের কাজ কি ভাইয়া? রাইবোজোম হচ্ছে রিডার। রাইবোজোম এই যে এইখানে যে আরএনএটা আছে সেই আরএনএটা রিড করে, আরএনএটা দেখে যে আচ্ছা এটিসি, এটিসি মানে এই অ্যামিনো অ্যাসিডটা, তাহলে ওই অ্যামিনো অ্যাসিডটা এই রাইবোজোম নিয়ে আসে এখানে, এসে এখানে আনে। এরপরে রাইবোজোমটা দেখতেছে আল্লাহ এখানে তো আছে জিএটি, তাহলে এটা কোন অ্যামিনো অ্যাসিডটা, সেই অ্যামিনো অ্যাসিডটা এখানে আসে। অ্যামিনো অ্যাসিডটা কে নিয়ে আসে? টিআরএনএ, ওটা আলাদা একটা বিষয়। জাস্ট মনে রাখো যে রাইবোজোমটা এটা রিড করতেছে, পড়তেছে এবং একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এভাবে যুক্ত করতেছে, একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এভাবে যুক্ত করতেছে। তাহলে যুক্ত করতে করতেই পুরাটা যখন পড়ে ফেলবে, এইদিকে তো আরও আছে, আরও অনেক কিছু লেখা আছে, পুরাটা যখন রাইবোজোম রিড করে ফেলবে তারপরে এখানে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবগুলো একটা ত্রিমাত্রিক আকার নিয়ে নেবে এবং সেটাকে আমরা বলবো প্রোটিন। সেটাই হচ্ছে প্রোটিন। সিম্পল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইভাবে একটা প্রোটিন গঠিত হয়। তুমি চিত্রটা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে রাইবোজোম, এখানে এমআরএনএ এসে বসছে, এমআরএনএ এসে বসছে। তো রাইবোজোম এই এমআরএনএ গুলো রিড করতেছে, পড়তেছে এখানে কি কি লেখা আছে, সেই অনুযায়ী এখানে একটা করে অ্যামাইনো অ্যাসিড এইভাবে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতেছে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের প্রোটিন তৈরি করে কিভাবে সেটা আমরা দেখলাম। তো রাইবোজোম এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি। রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। সর্বজনীন অঙ্গাণু। কেন সর্বজনীন অঙ্গাণু? কারণ সব জায়গাতে পাওয়া যায় ভাইয়া। এটা দেখো আদি কোষেও পাওয়া যাচ্ছে, ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম আছে, আমরা গত ক্লাসে দেখেছি। আবার আমাদের মধ্যেও আছে, প্রকৃত কোষেও আছে। তার মানে কি সব জায়গাতে পাওয়া যাচ্ছে রাইবোজোম। এই কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। কোন একটা প্রাণীর মধ্যে কিচ্ছু না থাকলে রাইবোজোম থাকবে, শেষ। ওকে, তাহলে এই হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সম্পর্কিত কথাবার্তা। আসো আমরা সামনের দিকে যাই। নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের ছিদ্র আছে বলছি না, নিউক্লিয়াসের ছিদ্রপথ থাকে। আচ্ছা, তো একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে এটা অলরেডি অনেকবার বলা হয়েছে। একটা নিউক্লিয়াসের 4টা উপাদান। একটা ফার্স্টেই থাকে নিউক্লিয়ার এনভেলপ। এই যে নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে দ্বিস্তরী। নিউক্লিয়ার এনভেলপ যেটা, সেটা মাথায় রাখো ভাইয়া, এটা হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী। তাহলে এই যে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি যেটাকে বলা হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি, সেটা হচ্ছে দ্বিস্তরী। এই যে সেটা কি বলতো, সেটা হচ্ছে এই যে 2 স্তর বিশিষ্ট, 2টা স্তর থাকে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ কাকে বলা হচ্ছে বা নিউক্লিয়ার ঝিল্লি কাকে বলা হচ্ছে? নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা বলে। খুবই সহজ সংজ্ঞা। নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি সেটাই নিউক্লিয়ার ঝিল্লি। আচ্ছা, এখন এই ঝিল্লি, পৃথিবীর প্রতিটা ঝিল্লি 2টা উপাদান দ্বারা গঠিত। বেশিরভাগ ক্ষেত্রে 2টা উপাদান, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। তাহলে এই ঝিল্লিটাও প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত। ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে রন্ধ্র মানেই তো ছিদ্র, তাহলে ঝিল্লিতে কিছু ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র। এগুলা নিয়ে বোঝানোর এত বেশি কিছু নাই। ছিদ্রের কাজ কি? ছিদ্রের কাজ হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে তো আছে সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম এবং এই যে নিউক্লিওপ্লাজম, এই দুটার মধ্যে সংযোগ রক্ষা করে হচ্ছে এই ছিদ্রটা। হ্যাঁ, আবার হচ্ছে যে এমআরএনএটা বের হলো কোন দিক দিয়ে? এখানে আমরা দেখলাম না যে এই এমআরএনএটা বের হচ্ছে কোন দিক দিয়ে? সেই ছিদ্রপথ দ্বারাই বের হচ্ছে, তাই না? ছিদ্রপথ দ্বারা বের হইল। হ্যাঁ, তাহলে এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে, যেমন এমআরএনএ চলাচল করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে।
তাহলে নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য উপাদান যেগুলা সেগুলোকে পৃথক রাখে। তাহলে এর চারদিকে যে আবরণ, আবরণের কাজ কি? পৃথক রাখা। কার থেকে? নিউক্লিয়াসের অন্যান্য উপাদান থেকে, নিউক্লিয়াসের অন্যান্য উপাদান থেকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। শেষ। তাহলে নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে এটা নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের অন্যান্য উপাদানকে পৃথক রাখে এবং চলাচল নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। এরপরে নিউক্লিয়ার ঝিল্লি তো প্রথম উপাদান গেল। দ্বিতীয় উপাদানটা কি? নিউক্লিয়াসের ভেতরে, সেটা হচ্ছে এখানে কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে দ্বিতীয় যে উপাদানটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের যে প্লাজমা সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে বলা হচ্ছে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। তাহলে নিউক্লিওপ্লাজমে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে এবং কতিপয় খনিজ লবণ থাকে। তো নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে যে ডিএনএ থাকে, এই কথাটা বোঝাচ্ছে। প্রোটিন থাকে, এনজাইম থাকে, উৎসেচক মানে হচ্ছে এনজাইম এবং কিছু খনিজ লবণ থাকে। ওকে, নিউক্লিওলাস। তাহলে এখানে দেখো সবচেয়ে ঘন যে অংশটা, এখানে এই যে এই ঘন অংশটা, এই ঘন অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। সবচেয়ে ঘন যে অংশটা সেটার নাম কি? সেটা হচ্ছে নিউক্লিওলাস। ওকে, তো এই নিউক্লিওলাসের কাজ কি এটা তোমার জানতে হবে। তো নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন, তাহলে এই নিউক্লিওলাসটা ক্রোমোজোমের সাথে থাকে, ক্রোমোজোমের সাথে সংলগ্ন অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এরা আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই নিউক্লিওলাসটা কি দ্বারা তৈরি? আরএনএ দ্বারা গঠিত এবং প্রোটিন দ্বারা তৈরি। তাহলে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ আরএনএ দুইটাই থাকে। ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ এবং নিউক্লিওলাসের ভেতরে থাকে আরএনএ। তাহলে আরএনএ দ্বারাও তৈরি, প্রোটিন দ্বারাও তৈরি। এরা রাইবোজোম তৈরি করে। তাহলে রাইবোজোম কোষ এই নিউক্লিয়াসের বাইরে থাকে, কিন্তু রাইবোজোম সংশ্লেষ করে বা তৈরি করে কে? নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস এটা রাইবোজোম তৈরি করে। ঠিক আছে, কোটি কোটি % গুরুত্বপূর্ণ কথা। তাহলে তিনটা উপাদান পাইলাম। এই যে বি নাম্বার ছিল নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিওলাস এবং ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে এখানে পেঁচানো সুতার মতো অংশ। এখানে পেঁচানো সুতার মতো অংশ 4 নাম্বার যে অংশটা, এই 4 নাম্বার অংশটা হচ্ছে, এই 4 নাম্বার অংশটাকে বলা হয় ভাইয়া, এই 4 নাম্বার অংশটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। তো এই ক্রোমাটিন জালিকা নিয়ে আমাদের একটু পড়তে হবে। তাহলে আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে 4 নম্বর অংশ, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। ওকে, সো ক্রোমাটিন জালিকা এই নামটা একটু খেয়াল করে দেখো, নামটাই খেয়াল করে দেখো। এখানে নামের শেষ অংশে আছে টিন, আর এই টিন আরএফএল এর ভাঙ্গা টিন না। এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। এই টিন কথাটার অর্থ কি ভাইয়া? এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। এবং নামের মধ্যে আছে ক্রম, এটাও গুগল ক্রম না। এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। ক্রম বা ক্রমা কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে ক্রোমাটিন মানে হচ্ছে রঙিন সুতা। ক্রোমাটিন মানে কি? রঙিন সুতা। ওকে, তো এই ক্রোমাটিন জালিকা দেখো একটা নিউক্লিয়াসের ভেতরে যখন পেঁচানো সুতার মতো অবস্থায় থাকে কোন একটা বস্তু, সেটাকে আমরা বলতে পারি ক্রোমাটিন। তাহলে এটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন, এই ক্রোমাটিনটাই কোষ বিভাজনের সময় জল বিয়োজন করে এবং জল বিয়োজন করে খাটো হয়, মোটা হয়। জল বিয়োজন করে খাটো হয়, মোটা হয় এবং যখনই খাটো মোটা হবে সেই সময়টাতে আকারটা দেখতে এমন মনে হয়। যখন এই আকারটা ধারণ করবে তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তাহলে এটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম। তাহলে এখানে জোম মানে কি? যে সেন্ট্রোজোম আমরা পড়ছিলাম, এখানে জোম বা সোমা কথাটার অর্থ হচ্ছে বস্তু। তাহলে ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু।
এবং এই ক্রোমোজোমের একদম সেন্টারের যে অংশটা দেখো, পুরা জিনিসটার সেন্টার কোনটা? পুরা জিনিসটার সেন্টার হচ্ছে এই যে এটা। এবং এই সেন্টারের যে অংশটা, মনে রাখো বায়োলজিতে মিয়ার শব্দটার অর্থ হচ্ছে অংশ। মনে রাখো ভাইয়া, মিয়ার, এই মিয়ার শব্দটার অর্থ হচ্ছে অংশ। মিয়ার শব্দটার অর্থ হচ্ছে অংশ। তাহলে সেন্টারের যে অংশ সেটাকে আমরা বলতে পারি সেন্ট্রোমিয়ার। পুরো জিনিসটার সেন্টারের অংশ হচ্ছে ওইটা, এবং এটাকে আমরা বলতে পারি সেন্ট্রোমিয়ার। তো মায়োসিস বা মাইটোসিস যে কোষ বিভাজনই বলো, দেখা যায় এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে এইগুলো হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু। তো দেখা যায় সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে বাহু আছে, এই দুই বাহুর মাঝ বরাবর কেটে যায় অনেক সময় না, কোষ বিভাজনের সময় মাঝ বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং দুই ভাগে ভাগ হয়ে এটা যে জিনিস যেমন আকার ধারণ করে, দেখো এইখানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় না, সেন্ট্রোমিয়ার বাদে যে দুইটা বাহু আছে, দুইটা বাহু এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এরকম দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে বাহুটা ভাগ হয়েছে, নট সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয় নাই। তাহলে এইখানে যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই গঠনটাকে বলা হয় ক্রোমাটিড। এই গঠনটার নাম কি ভাইয়া? এটাকে আমরা বলতে পারবো ক্রোমাটিড। তাহলে রঙিন টিড মানে আমি ভুলে গেছি, তো ক্রোমাটিড এটা হচ্ছে এই গঠনটা। এবং এখানে কয়টা গঠন আছে, কয়টা ক্রোমাটিড আছে? ক্রোমাটিড আছে দুইটা। ক্রোমাটিড কোন অংশটা আসলে? এই যে দেখো, এই বরাবর আমি যদি দেখি, এই অংশটুকু এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এবং এই অংশটুকু এটা হচ্ছে একটা ক্রোমাটিড। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড আছে? এখানে দুইটি ক্রোমাটিড আছে, দুইটি ক্রোমাটিড থাকে। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, তাহলে এই যে ক্রোমাটিন জালিকা, এই যে এটাকে আমরা বলতে পারি ক্রোমাটিন জালিকা। তারপরে যে গঠনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রোমোজোম, এবং ওইটাকে আমরা বলতে পারি ক্রোমাটিড। তো এই ক্রোমাটিন জালিকার ভেতরে বা ক্রোমোজোমের মধ্যে আছে, আমরা একটু ক্রোমোজোম নিয়ে পড়ি। আসো এই যে ক্রোমোজোম নিয়ে একটু পড়ি। ক্রোমোজোম যদি তুমি দেখো, ক্রোমোজোমের ভেতরে আসলে আছেটা কি? ক্রোমোজোমের ভেতরে আছে ডিএনএ। এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে এই যে সুতার মতো যে অংশটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্রোমোনেমাটা। নেমা মানে হচ্ছে সুতা, তাহলে ক্রোমোজোমের ভেতরে যে সুতার মতো যে জিনিসটা সেটা হচ্ছে ক্রোমোনেমাটা। নেমা মানে হচ্ছে সুতা, ক্রোম মানে হচ্ছে রঙিন সুতা, ক্রোমাটিন মানেও তো সুতা আমরা পড়ছি, তাই না? তো এই ক্রোমোজোমের ভেতরে যে ওটা হচ্ছে আসলে পেঁচানো যেটা, সেটা হচ্ছে ডিএনএ আসলে, ঠিক আছে? তো এই যে ডিএনএ যেটা, এর ভেতরে ক্রোমোজোমের ভেতরে কি থাকে বলতো? ক্রোমোজোমের ভেতরে আসলে ডিএনএ থাকে। মানে এখানে সুতা থাকে বিভিন্ন ধরনের, এবং ওই সুতাটায় আসলে ডিএনএ আছে। আমি এইভাবে ডিএনএটা না এঁকে, তাহলে তোমরা কনফিউজড হবা। আমি যদি একটু ছোট্ট একটা অংশ নিয়ে এবং জুম করে দেখি, ধরে নাও ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ আমি কাটলাম, ক্রোমোজোমের এই ছোট্ট একটা অংশ আমি কাটলাম, কেটে আমি যদি ওইটাকে জুম করে আমরা দেখতে পাবো যে এখানে অসংখ্য পেঁচানো সুতার মতো অংশ, কিছু অংশ আছে যেটা একটু কম পেঁচানো। তাহলে এই অংশটুকুকে আমি জুম করে যদি দেখি, দেখবো যে কিছু অংশ অনেক বেশি পেঁচানো এবং কিছু অংশ আছে একটু কম পেঁচানো। তাহলে যেটা অনেক বেশি পেঁচানো সেটাকে যদি আমি দেখতে চাই ভালো করে, আমরা ভালো মতো বুঝতে পারবো না। ধরে নাও যে একটা সুতা অনেকগুলা সুতা পেঁচানো অবস্থায় আছে, তুমি কি বুঝবা যে ওইটা আসলে সুতার সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা? তুমি কি ভালো মতো বুঝবা না। কিন্তু যেটা একটু কম পেঁচানো সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পাবো। তার মানে কি, আমরা যদি এই অংশটুকুকে আরেকটু জুম করে দেখি, আমরা দেখতে পাবো এই যে এইটাকে আমি জুম করে দেখতেছি, জুম করলে আমি দেখতে পাবো যে এই জায়গাটাতে আরো কিছু প্যাচ আছে, যে এরকম কিছু প্যাচ আছে, এবং মাঝে মাঝে এখানে এই যে এরকম কিছু প্রোটিন দেখা যাবে, এখানে মাঝে মাঝে কিছু প্রোটিন দেখতে পাবো আমরা, ঠিক আছে? তাহলে এই প্যাচগুলা, এই যে সাদা রঙের যে প্যাচগুলা, সেই প্যাচগুলা এই প্রোটিনকেও জড়ায় রাখে, এই প্রোটিনটাকেও জড়ায় রাখে, ঠিক আছে? এখানে
এই আরো কিছু প্যাচ তুমি দেখতে পাচ্ছ, আরো কিছু প্যাচ, এখানে আরেকটা প্রোটিন আছে, আরো কিছু প্রোটিন আছে, তাহলে এটা কেউ জড়ায় রাখতেছে, এই প্রোটিনটা, এইভাবে প্রোটিনগুলা জড়ায় রাখতেছে। তো এই যে মাঝে মাঝে যে প্রোটিনগুলা দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় হিস্টোন প্রোটিন। বেগুনি কালারের যে প্রোটিনগুলা, এগুলো বলা হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। আর এই যে এই পেঁচানো যে অংশটা, এটা নিশ্চয়ই এতক্ষণে চিনে যাওয়ার কথা, এটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে আসলে, এগুলো হচ্ছে ডিএনএ, এটাকে বলা হচ্ছে ডিএনএ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম যখন মোটা এবং খাটো হচ্ছে, ওর ভেতরেও পেঁচানো অনেক সুতা থাকে। এই সুতাকে জুম করে দেখলে তুমি দেখতে পাবে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্রোমোজোমের একদম জুম করে যদি আমরা দেখি। এখন ক্রোমোজোমের ভেতরে আছেটা কি, সেটা তুমি যদি এই চিত্র থেকে দেখো, তাহলে যে সুতার মতো যে অংশটা, নেমা মানে সুতা, তাহলে সুতার মতো যে স্ট্রাকচারটা, সেটাকে বলা হচ্ছে ক্রোমোনেমাটা। এই যে মাঝখানের যে অংশটা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমি যদি আমার মতো করে একটু চিত্রটা আঁকাই, আচ্ছা এখানে তো চিত্র আঁকা আছে, এরকমই আরেকটা চিত্র আঁকাই আমি, দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম। তো দেখা যায় যে কিছু ক্রোমোজোমের, সব ক্রোমোজোমের না, এই যে সেন্ট্রোমিয়ার যেটা, এই যে এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাই না? একটু আগে আমরা দেখেছি, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং এই সেন্ট্রোমিয়ারকে আমরা আদর করে আরেকটা নামে ডাকতে পারি, সেন্ট্রোমিয়ারকে বলা হয় মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ারকে আদর করে কি বলা হয় ভাইয়া? এটাকে আদর করে আমরা বলতে পারি, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন। কেন মুখ্য কুঞ্চন? কারণ এই জায়গাটায় আসলে কুঞ্চিত অবস্থায় আছে। দেখো তো এই জায়গাটা একদম কুঞ্চিত হয়ে আছে না, এগুলো তো দেখে মনে হচ্ছে একটু মোটা মোটা সোটা, কিন্তু এই জায়গাটা একদম কুঞ্চিত হয়ে গেছে, ঘন হয়ে গেছে। অথবা এই জায়গাতে কোনো রং নাই। আমরা জানি ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু, কিন্তু ওই যে সেন্ট্রোমিয়ারের যে জায়গাটা, এখানে কোনো রং থাকে না। তাহলে এটাকে আমরা বলতে পারি একমাত্র অরঞ্জিত অঞ্চল। এটাকে আমরা বলতে পারি একমাত্র একমাত্র অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল। এবং এই সেন্ট্রোমিয়ারের ওপরে আমরা তো জানি যে যখন কোষ বিভাজন হয়, এর পরের অধ্যায়টা যখন পড়বা, এই কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম আটকায় থাকে, তাই না? স্পিন্ডল তন্তুতে যেভাবে ক্রোমোজোম আটকায় থাকে, ক্রোমোজোমের কোন অংশটা? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারের যে অংশটা, সেটাই। এখন এই যে এই সেন্ট্রোমিয়ারের ওপরে, সেন্ট্রোমিয়ারের একটা আবরণ থাকে, যে এর ওপরে এইখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় কাইনেটোকোর। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কাইনেটোকোর, কাইনেটোকোর। তাহলে এই স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারের কোন অংশটা যুক্ত অবস্থায় থাকে? অ্যান্সারটা হচ্ছে কাইনেটোকোর। তাহলে এই কাইনেটোকোরের সাথে কি যুক্ত থাকে বলতো? এই সেন্ট্রোমিয়ারের সাথে কাইনেটোকোর যুক্ত থাকে। তাহলে কাইনেটোকোর এটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, সেন্ট্রোমিয়ারের সাথে বলতেছিলাম, সেন্ট্রোমিয়ারের সাথে তো আছে, কিন্তু এই কাইনেটোকোর যখন স্পিন্ডল তন্তু থাকে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। ওকে, সো সেন্ট্রোমিয়ার না, সেন্ট্রোমিয়ারের সাথেও যুক্ত থাকে, তবে এখানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা সেন্ট্রোমিয়ার বুঝলাম। এখন কিছু ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমে এই মুখ্য কুঞ্চন মানে কি সেন্ট্রোমিয়ার বাদেও একটা গৌণ কুঞ্চন থাকে। তার মানে কি কিছু ক্রোমোজোমে আরো কিছু কুঞ্চিত অঞ্চল দেখা যায়। যেমন এই ক্রোমোজোমটা যদি আমি একটু কুঞ্চিত অঞ্চল করে দিই, এই এই জায়গাটা যেখানে আরেকবার কুঞ্চিত হয়ে গেছে, এটা সব ক্রোমোজোমে থাকে না। এই কুঞ্চনটাকে আমরা মুখ্য কুঞ্চন না বলে আমরা কি বলতে পারি? এটা নাম হচ্ছে গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন। এবং এই গৌণ কুঞ্চনের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, নিউক্লিওলাস পুনর্গঠন
গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে প্রোফেজ ধাপটা এর পরের অধ্যায়ে পড়বা, প্রোফেজ ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, কিন্তু এই টেলোফেজ ধাপে দেখবা যে নিউক্লিওলাস এটা আবার ফিরে আসে, পুনরাবির্ভাব ঘটে, আবার ফিরে আসে। তো এই নিউক্লিওলাসটা যখন ফিরে আসবে, যে কোনো জায়গাতে ফিরে আসবে না, মনে রাখো এই নিউক্লিওলাসটা ফিরে আসবে এই যে গৌণকুঞ্চনে, হ্যাঁ, অর্থাৎ নিউক্লিওলাসটা যখন ফিরে আসবে এই গৌণকুঞ্চনের এই জায়গাটাতে ফিরে আসবে। এই কারণে তো এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, অর্থাৎ আবার ফিরে আসলে গৌণকুঞ্চনেই ফিরে আসবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে এই দুটো অঞ্চলকে তো বলা হচ্ছে বাহু। এছাড়াও আমি যদি বলি নিউক্লিয়াসের একদম প্রান্তের অঞ্চলটা, এই যে শেষ যে অঞ্চলটা, এটা টেল কথাটার অর্থ হচ্ছে প্রান্ত, অর্থাৎ এটাকে বলা হয় টেলোমিয়ার। তাহলে প্রান্তের যে অংশ সেটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। আশা করি বুঝেছো। ওকে, তারপরে আর কি অংশ আছে? এগুলাই আছে, ধাত্র বা ম্যাট্রিক্স, এর ভেতরে যে তরল পদার্থটা সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যাটেলাইট। দেখো, যে সকল ক্রোমোজোমে এই গৌণকুঞ্চনটা থাকে, এই গৌণকুঞ্চনের পরের যে অঞ্চলটা এটাকে বলা হয় স্যাটেলাইট বা স্যাটেলাইট। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। তাহলে মাথায় রেখো এগুলা। ওকে, তাহলে ক্রোমোজোম সম্পর্কে আমরা পড়লাম। ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু। এবার আসো আমরা পার্ট 2 শেষ করব, তার আগে কিছু এমসিকিউ সলভ করি। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? বলতো কোনটা কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? আমরা পড়েছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা, এটাই কোষ গহ্বর সৃষ্টিতে এবং মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, তো কোনো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে কোনটা সাহায্য করে যদি প্রশ্ন করা হয়, সেটা ইয়ার দিবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, যে কোনো অঙ্গাণু সৃষ্টিতে। আর এই অন্তঃপ্লাজমীয় জালিকা যে অঙ্গাণুটা সৃষ্টি করবে সেটাকে প্যাকেট করবে কে? গোলজি বডি। যদিও তোমাদের বই এটা নাই, তারপরে মাথায় রাখো। চিত্রের বি অঙ্গাণুটার কাজ কি? বি মানে কি? সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের কাজ হচ্ছে এই যে এটা, স্পিন্ডল তন্তু তৈরি করা, শুক্রাণুর লেজ তৈরি করা, সিলিয়া ফ্লাজেলা তৈরি করা। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? এই যে ফ্লাজেলা সৃষ্টি করে। নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? আরএনএ এবং প্রোটিন দ্বারা, তাই না? একটু আগে তো পড়লাম। এবং নিউক্লিওলাসের কাজ কি? রাইবোজোম তৈরি করা। এ চিহ্নিত অংশটির নাম কি? যে দেখো এখানে সুতার মতো যে অংশগুলা, সেগুলো হচ্ছে ক্রোমোনেমাটা। নেমা মানে সুতা, তাই না? সো ক্রোমোনেমাটা। চিত্র এ চিত্রের ক্ষেত্রে আছে, এ চিত্রের, আচ্ছা না, এই চিত্রটার ক্ষেত্রে এটা তো ক্রোমোজোম, তার মানে কি বংশগতি ধারণ এবং বাহন করবে, ভালো কথা। নতুন জীব সৃষ্টি করবে না, এটা কেমনে নতুন জীব সৃষ্টি করে? চুলের প্রকৃতি নির্ধারণ, আমার চুল কেমন হবে সেটা নির্ধারণ করবে কে? ওই চিত্রটা, অর্থাৎ 1 আর 3। কোন অংশটি চিত্র এন কে সাইটোপ্লাজম থেকে পৃথক করে? তাহলে দেখো এই আবরণ জিনিসটা কিন্তু দুইটা জিনিসকে পৃথক করে, তাই না? তাহলে এখানে নিউক্লিয়াসের যে আবরণ সেটা কিন্তু সাইটোপ্লাজমের সাথে নিউক্লিওপ্লাজমের পৃথক করে। তাহলে এখানে কোন অংশটা? তাহলে এই অংশটা, অর্থাৎ ডি অংশটা পৃথক করতেছে। বি থেকে সৃষ্ট উপাদান, তাহলে বি কোনটা ভাইয়া? বি হচ্ছে এখানে ক্রোমাটিনকে বোঝানো হচ্ছে। তাহলে ক্রোমাটিন কি ধারণ করে? জিন ধারণ করে, বংশগতির বৈশিষ্ট্য বহন করে, মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে। হ্যাঁ, একটা শিশু লিঙ্গ কেমন হবে, সে কি মেয়ে হবে নাকি ছেলে হবে, সেটাও ক্রোমোজোমের ভেতরেই লেখা থাকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1, 2, 3। চিত্র এ, অর্থাৎ গোলজি বডির কথা বলা আছে। তো এটা প্রধানত উদ্ভিদে পাওয়া যায়, কোষরস ধারণ করে। এটা হচ্ছে কোষ গহ্বরের কাজ। কার্বোহাইড্রেট তৈরি করে, কখনো প্রোটিন তৈরি করে। এখানে কার্বোহাইড্রেট তৈরি করে, এটাও সঠিক কথা। তোমাদের বইয়ে স্পষ্টভাবে যেটা লেখা আছে, এই গোলজি বডি কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, এটা মাথায় রাখো। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে ওইটা। চিত্র বি হচ্ছে লাইসোজোম। ওই চিত্রটা কিসের? লাইসোজোমের চিত্র। তো লাইসোজোমের কাজ কি? জীবাণু ধ্বংস করা, হরমোন উৎপাদন করে না, হরমোন তৈরি করে না, কখনো কোষকে মেরে ফেলে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা এবং এটা কখনো কখনো কোষকে মেরে ফেলতে পারে। অ্যাক্টিন মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? কোষ কঙ্কালে অ্যাক্টিন মায়োসিন থাকে।
ওকে, জাস্ট একটা সিকিউ শেষ করে মানে পড়ে আমরা শেষ করব। আমি জাস্ট সিকিউটা ধরায় দেব কি বোঝাচ্ছে এটা দ্বারা। উদ্দীপকে উল্লিখিত চিত্র সি এর গঠন ব্যাখ্যা করতে বলছে। সো সি এর গঠনে কি আছে? এর চারদিকে হচ্ছে একটা স্ফিয়ার আছে, গোল আছে, এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এর ভেতরে কি থাকে? দুটা সেন্ট্রিওল থাকে, দুটা সেন্ট্রিওল থাকে, দুটা সেন্ট্রিওল থাকে, ঠিক আছে? এবং এই সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার এই দুটাকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রোজোম। এবং এছাড়াও সেন্ট্রোপ্লাজম থাকে, এখানে কি থাকে? তরল পদার্থ যেটা সেটা হচ্ছে সেন্ট্রোপ্লাজম। সেন্ট্রোপ্লাজম, প্লাজম। তো তোমাদের বইয়ে আমি যেইটুকু কথা বলছি সেটাও বলা নাই, ঠিক আছে? তো এই কথাগুলা, যে কথাগুলা বললাম যে দুইটা সেন্ট্রিওল থাকে, এটার কাজ কি, একটু বড় করার জন্য কাজ কি, এগুলো কিভাবে এখানে যে তরল পদার্থ সেটার নাম কি, সেগুলো অ্যাড করে দিতে পারো, যদিও তোমাদের বইয়ে সব কথা বলা নাই। ওকে, তাহলে আমি বইয়ের চেয়ে একটু বেশি পড়াইছি, এই কথাগুলো তোমার লিখতে হবে। এরপরে এ চিত্রে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া, বি চিত্রটা হচ্ছে প্লাস্টিডের, ক্লোরোপ্লাস্টের। তাহলে বলছে এ এবং বি এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটা ভূমিকা রয়েছে? তো বি এর ভূমিকা আছে, এবং এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এই পার্টের পড়া না, এটা আগের পার্টে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, তো এটা নিয়ে আর কথা না বলি, ঠিক আছে? তাহলে এই পার্টে আমরা যে অঙ্গাণুগুলো পড়েছি, আশা করি সবকিছু ঠিকমতো বুঝতে পেরেছ। তো তোমরা যদি বুঝতে পারো, কোনো অংশ যদি না বোঝা থাকে সেটা আমাকে মেসেজ করো। আর পরের ক্লাসটা অবশ্যই দেখবা, কারণ পরের ক্লাসে উদ্ভিদ টিস্যুর গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।